টানা 4 দিন রাজধানীর গণপরিবহনগুলোতে মানুষের অশেষ ভোগান্তির পর গতকাল বুধবার পরিবহন মালিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাস মিনিবাসের সিটিং সার্ভিস আবারও 15 দিনের জন্য চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি গত 4 এপ্রিল সংবাদ সম্মেলন করে 15 এপ্রিলের পর থেকে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত জানানোর পর তা বাস্তবায়নে বিআরটিএ 16 এপ্রিল থেকেই অভিযানে নামে। বাস মিনিবাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হবে না, ভাড়া কমে যাবে, এমন নানা আশ্বাস দিয়ে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দিলেও বিআরটিএর অভিযানের মুখে অনেক মালিকই বাস মিনিবাস চালানো বন্ধ করে দেন। এই কদিন ঢাকায় চলাচলকারী বাস মিনিবাসের 40% বন্ধ রেখে গণপরিবহনের কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি বাস মালিকেরা আদায় করেছেন সিটিং সার্ভিসের ভাড়াই। আর অতিরিক্ত যাত্রী তোলায় বাসে বিড়ম্বনার শিকার হয়েছেন নারী শিশু সহ সব যাত্রীরাই। বিআরটিএর দেওয়া রুট পারমিটে সিটিং বাস চালানোর বৈধতা না থাকলেও রাজধানীতে দীর্ঘদিন ধরে চলা এই বাসের ভাড়া যেমন বেশি, তেমনি সেবা নিয়েও যাত্রীদের অভিযোগ ছিল সবসময়। গতকালের বৈঠকের পর বিআরটিএর চেয়ারম্যান বলেছেন, যাত্রীরা যদি চায় তাহলে সিটিং সার্ভিসকে একটি আইনি কাঠামোয় আনার পরিকল্পনা নেওয়া হবে। এদিকে সরকার নির্ধারিত ভাড়ায় সিটিং সার্ভিস চালু রাখার প্রত্যাশাকে অনেকটাই অবাস্তব বলছেন সংশ্লিষ্টরা। আইনি কাঠামো দিয়ে কি বাস মালিক শ্রমিকের হাত থেকে বাঁচানো যাবে সাধারণ যাত্রীদের? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা। রাজধানীতে সিটিং সার্ভিস নিয়ে আপনার অভিজ্ঞতা, প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মোহাম্মদ রুস্তম আলী খান। আমাদের সঙ্গে যোগ দেবেন ডিএমপির যুগ্ম কমিশনার ট্রাফিক মফিজউদ্দিন আহমেদ আর কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আপনাদের দুজনকে। আমি মোজাম্মেল হক চৌধুরী, আপনাকে দিয়েই শুরু করি। মানে এই বিষয়টিকে অনেক সংবাদ মাধ্যম একটা প্লট বলছেন, যে এই যে পরিবহন মালিকরা নিশ্চয়ই জবাব দেবেন, মোহাম্মদ রুস্তম আলী খানও, কিন্তু আমি আপনার কাছেই শুরুতে জানতে চাই যে নিজেরাই বললেন সিটিং সার্ভিস বন্ধ, সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেবার পর বিআরটিএ মাঠে নামলেন সেটা বাস্তবায়ন করতে গিয়ে, এবং তারপর বাসের সংখ্যা কমে গেল এবং এর ফলশ্রুতিতে ভোগান্তি হলো 4 দিন যাত্রীদের। এখন আবার 15 দিনের জন্য চালু করা হলো। মানে কেন এই বন্ধ করা, কেন? আর দেখুন, আমি আপনাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা জনভোগান্তির বিষয় নিয়ে আসার জন্য। আমি বন্ধ চালুর খেলার আগে এই বিষয়টা একটু আমাদের জনসাধারণের জন্য, দেশবাসীর জন্য একটু পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে, সিটিং সার্ভিস নামে মোটরযান আইনে কিন্তু কোনো বিধান নেই। এটা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে না। আমরা দেখেছি যে কোনো সময় যখন কোনো বিষয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়, বিআরটিএ একটা সংবাদ মাধ্যমে একটা বিবৃতি দেয় অথবা বিজ্ঞাপন দেয়, কিন্তু এইবার বিজ্ঞাপন দিয়েও এটাকে স্পষ্ট করা হচ্ছে না। কেননা আমার ভাড়াটা সিটিং এর উপর নির্ধারিত, সিটিং বাসে লোকালে ভাড়া নেবে, সেটা হলো বাস্তবতা। এখন সিটিং সার্ভিস নামে একটা প্রতিষ্ঠান তারা নিজেরা আবিষ্কার করে বাসে সিট থাকবে, ট্রাকে সিট থাকবে না। বাসে সিট থাকলে আবার তার গায়ে কেন লিখে দিতে হবে এটা সিটিং সার্ভিস? এটা তো গরুর গলায় মহিষের সাইনবোর্ড টাঙানোর মতো অবস্থা। এখন সিটিং এর নামে এই যে গাড়ির গায়ে লিখে দেওয়া হচ্ছে, তারা এই স্পেশাল সার্ভিসটা তো দেন যে তারা মাঝপথ থেকে যাত্রী ওঠাবেন না, কিন্তু বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করেছে, আজকে আমাকে হতবাক করেছে, আমাকে হতাশ করেছে, আমাকে বিস্ময় সৃষ্টি করেছে। বিআরটিএ একটা সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি চেয়ারম্যান কিভাবে বলল যে আইনি কাঠামোর মধ্যে এনে এই সিটিং সার্ভিসকে বৈধতা দেবেন যাত্রীরা চাইলে? আমি আমার যাতায়াতের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের টাকায় চলছে নাকি মালিক সমিতির টাকায় চলছে, এটা কিন্তু আজকে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। কেননা এই প্রতিষ্ঠান কিভাবে বলতে পারেন আইনি কাঠামোর মধ্যে এনে তার ভাড়া কিভাবে বাড়িয়ে দেওয়া হয়? এই ভাড়াটা নির্ধারণ করা আছে। আমার কাছে একটা বিষয় আছে চৌধুরী, এর কোনো উত্তর আছে আপনার কাছে যে এই 15 দিন যে আবার সিটিং সার্ভিস চালু হলো, মানে সিটিং সার্ভিসের তো কোনো আইনি কাঠামোই নাই, আবার চালু হলো কিসের ভিত্তিতে? দেখুন, এটা বাসটা সিটিং এ চলবে এবং সরকার নির্ধারিত ভাড়া নেবে, সেটাই বাস্তবতা। সিটিং এ চলবে কিন্তু সরকার নির্ধারিত ভাড়া নেবে। সরকার নির্ধারিত ভাড়াটা কত?
মিনি বাস যেটা বর্গীয় জ সিরিজের, আমি যাত্রী সাধারণের গাতারতে বলছি, কারণ অনেক যাত্রীরা মিনি বাস কোনটা বড় বাস কোনটা এটা জানেন না। যাত্রী সাধারণের এই নগরের যাত্রী সাধারণের গাতারতে বলছি। মিনি বাস হলো যেটা বর্গীয় জ সিরিজের ছোট বাস, এটাতে 31টা আসন থাকার কথা। এই যে ব্যয় বিশ্লেষণ করা হয়েছে, এই যে ভাড়া নির্ধারণের, এখানে তালিকা কিন্তু ইন্টারনেটে আছে, মানে খুব সুস্পষ্ট তালিকা। এখানে গড় বোঝাই ধরা হয়েছে 80%, অর্থাৎ 31 আসনের একটা মিনি বাস যখন চলাচল করবে তখন তার 80% যদি গড় বোঝাই হয়, অর্থাৎ 6টা সিট খালি থাকবে। অর্থাৎ এই 6টা খালি সিটের ভাড়াও বাকি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। তাহলে বুঝেন এটা সিটিং এ যাওয়ার কথা, লোকাল ভাড়াটা নেওয়ার কথা, যে ভাড়াটা তারাই নির্ধারণ করেছে। এখানে কিন্তু যাত্রী সাধারণের কোনো প্রতিনিধিত্ব ছিল না। আমরা রাস্তায় অনশন করেছি, মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, আমরা ভাড়া নির্ধারণের জায়গাতে যেতে চাই। এই যে আমরা আজকে সিটিং সার্ভিসের নৈরাজ্যগুলো, আমাদের কষ্টের কথাগুলো, এই যাত্রী সাধারণের যে বুক চাপা কষ্টের কথাগুলো আমরা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, কিন্তু সেই সুযোগটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। আমি আসবো আপনার কাছে মোজাম্মেল হক চৌধুরী, আবারও মোহাম্মদ রুস্তম আলী খান। মানে আবার যে প্রথমে যদি এটা জানতে চাই যে আপনারা বন্ধ করবার কথা বললেন কেন, আর বন্ধ করবার পর বাস নামালেন না? পত্রপত্রিকার সংবাদ মাধ্যমগুলোর খবর সেটাই যে বাসের সংখ্যা কেউ বলছেন 20% কমে গেছে, কেউ বলছেন 40% পর্যন্ত রাস্তায় কমে গেছে। তো সেই বাস কমিয়ে দিলেন। তারপরে গতকালের বৈঠকের পর বিআরটিএ যে বলছে যে 15 দিন চালু থাকুক, আবার তারপরে বিবেচনা করে একটা আইনি কাঠামোর মধ্যে আনা যেতে পারে। তার মানে আবারও বেআইনি ভাবে এই সিটিং সার্ভিস শুরু হলো। এখন যেটা যে যে অবস্থায় চলছিল সেই নিয়মেই এখন আবার চালু হয়েছে। তবে এই যে কালকের আলোচনায় যে কথাগুলো উঠে আসছে যে যে এই এর আগে আইনগত কোনো ভিত্তি নাই, এই যে সিটিং সার্ভিস বা সিটিং বাস সার্ভিস চালুর, এটা একটা এই 15 দিন যে সময় দেওয়া হলো, এই 15 দিন যে সময় নেওয়া হয়েছে এর মধ্যে আলাপ আলোচনা করিয়া একটা বিধান তৈরি করিয়া তারপরে যদি জনগণ চায়, তো জনগণের স্বার্থে। জনগণ চায় না, আপনারা চান? মানে জনগণের কথা বলবার তো সুযোগ নাই বলছেন, সেটাই মোজাম্মেল হক চৌধুরী। এই কথা এখন তো ঠিক নয়। জনগণের কথা কে না বলে? যারা নির্বাচিত, যারা সরকার আছে, নির্বাচিত সরকার। আপনারা কি সিটিং সার্ভিসে, আমি একটু ওনার কথাটা শুনে নেই, আমরা একটু ওনার কথাটা শুনে নেই, আসছি আপনার কাছে। জি, জনগণের কথা বলার সুযোগ নাই, এ কথা তো ঠিক নয়। জনগণের কথা বলার অনেক জায়গা আছে। যারা দেশ চালায় তারা জনগণের প্রতিনিধি, তারা তো এগুলো দেখতেছে, কথা বলতেছে। তারপরে কে না, এই যে এই ঢাকা শহরে গাড়ি চালায় তো লুকিয়ে চলে না, তো জনতার সামনে দিয়ে চলে। এখানে সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ আছে। একটা যাত্রীর সাথে যদি কোনো কন্ডাক্টর মিসবিহেভ করে, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ হয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ। কিন্তু এর মধ্যেই আমাদের এমনকি সাংবাদিক সহকর্মীও আছেন যিনি এই সিটিং সার্ভিসের বাতিল হওয়ার পরেও লাঞ্ছিত হয়েছেন। নিশ্চয়ই আপনাদের কাছে সে খবর আছে। এটা তো মানে দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। এটা যেখানে 1.5-2 কোটি লোকের বসবাস ঢাকা শহরে, এখানে এই ধরনের ঘটনা দুই একটা হতেই পারে। যেটা হয়েছে জন্য আমরা দুঃখিত, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। তারপরে হয়ে গেছে, ভবিষ্যতে যদি না হয় তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শুরু করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনারা কেন 4 তারিখ বললেন 15 তারিখ থেকে সিটিং সার্ভিস বন্ধ করে দেবেন, তারপর 16 তারিখ থেকে যখন আপনাদের কথা শুনি বিআরটিএ সেটা বাস্তবায়ন করতে গেল, আপনারা কেন বাস উঠিয়ে নিলেন? বাস তো আমরা উঠিয়ে নেই নাই সব। এগুলা যারা এগুলা চালু করছিল, এটার আসলে যে মালিক সমিতির চালুর সময় মালিক সমিতির কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, এই গাড়িগুলো পূর্বে কোনো চালুর সিদ্ধান্ত ছিল না। যারা করছে বিভিন্ন মালিকরা গ্রুপ বাই গ্রুপ আবার একত্র হইয়া এইটা চালু করছে। চালু করার পর যখনই এটা বন্ধ করার সিদ্ধান্ত হলো, এই বন্ধ করার সিদ্ধান্তও তো এমনি হয় নাই। এতে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, প্রেসে বক্তব্য আসছে বিভিন্ন জায়গার থেকে, প্রশাসনিক লোকজনের বক্তব্য আসছে, সুশীল সমাজের বক্তব্য আসছে যে এটা এই সিটিং সার্ভিসের নামে প্রতারণা হচ্ছে নানারকম। তখন মানুষ দাঁড়িয়ে থাকছে রাস্তায়, কিন্তু বাস যাচ্ছে চলে যাচ্ছে, উঠতে পারে না। এটা আমি আমার চোখের সামনে হচ্ছে, আমি নিজেই উঠতে পারি না। এরকম এই সব ঘটনার কারণে সবার আপত্তির মুখে মিটিং করে আমাদের ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এই সিদ্ধান্ত নিলেন যে এটা বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধ করার সিদ্ধান্ত দেওয়া হলো। এরপরে দিয়া এই কিছু লোকে এইটা মেনে নিলেন, আর কিছু লোকে তারা এটা মেনে নেয় নাই। তারা ওটা গাড়ি
হয়তো বন্ধ রাখছে, অথবা এখানে আরও কিছু কিছু ঘটনা আছে যেটা আপনাদের অনেকেরই জানা নাই। এইটা ব্যবস্থায় যা গাড়ির এই যে বন্ধ করার ব্যবস্থায় যে প্রশাসনিক একটা ব্যবস্থার সাথে সংযুক্ত হয়, 5টা মোবাইল কোর্ট থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, প্রশাসনিক ব্যবস্থা থাকবে। তো সেখানের মধ্যে অনেক গাড়ির কাগজপত্র যদি ঠিক না থাকে, এই মোবাইল কোর্টের মতো হয়ে গেছে এই মোবাইল কোর্ট, সেই অভিযানই তো শুরু সেই অভিযানে মোবাইল কোর্ট। তো এই মোবাইল কোর্টে তো শুধুমাত্র গাড়ি চলছে বা চলছে না এইটাই দেখবে না, এটার মধ্যে অনেক কাগজপত্র দেখবে, অনেক কিছুই দেখে। সেটা দেখলে মালিকের ওই বিরুদ্ধে ব্যবস্থা নেয়, শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই কারণেই গাড়ি চলাচল করে। সড়ক পরিবহন মালিক সমিতি তারা তো মানে অত্যন্ত সংগঠিত এবং ঐক্যবদ্ধ, কারণ আমরা জানি যে আপনারা যখন ধর্মঘটের ডাক দেন তখন আসলে মানে সাথে সাথে সেটা কার্যকর করবার ক্ষমতা আপনাদের আছে। তো আপনারা বললেন যে সিটিং সার্ভিস আপাতত বন্ধ করা উচিত, মানে বন্ধ করবেন, তারপরে আপনাদের মালিকরা গাড়ি বের করছে না, মানে আপনাদের কথা বাইর করছে না যে সিটিং সার্ভিসে চালাতে পারছে, আবার সাধারণ গাড়ির মতো চলতে গণপরিবহনের হিসাবে মানে আপনাদের কথা শুনতে হবে সমিতির সদস্যদের, এরকম কোন নিয়ম আছে কিনা? মানে আপনারা সেটাও মানে আপনারা যখন একটা সিদ্ধান্ত দেন আমাদের শুনতে হয়, আবার শুনতে হবে, এরকম এটা বাধ্যবাধকতা নাই সমিতির ভিতরে। আমরা যা আমাদের সমিতির আইন কানুনের মাধ্যমে, সমিতির রেজুলেশনের মাধ্যমে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করি এদেরকে, কিন্তু এটা যে মানতে বাধ্য হতে হবে এরকম কোনো আইন নেই। আপনারা কিভাবে দেখছেন যে আপনারাই চাইলেন বন্ধ করে দেবেন, তারপরে এখন আবার 15 দিনের জন্য চালু করতে হলো, এবং এখন বলা হচ্ছে যে একটা আইনি কাঠামোতে আনার চেষ্টা হবে 15 দিন বাদে, মানে এটাকে আপনারা কিভাবে দেখছেন? বলেছেন যে মানে আপনাদের জয় হলো তো, জনগণ যেটা চায়, সাধারণ মানুষ যাত্রী চায় যে এটা দরকার। আপনি নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে অনেকে বলছেন এটা একটা প্লট, যে এর মাধ্যমে আসলে শেষ পর্যন্ত একটা আইনি কাঠামো নিয়ে আপনারা বেরিয়ে আসতে পারছেন। সেটাও যদি আইনের কাঠামোতে যদি চলে আসে তাহলে ক্ষতি কি? বেআইনি ভাবে চলবে কেন? এটা চলবে কেন? যেখানে লক্ষ লক্ষ লোকের যাতায়াত, সেখানে বেআইনি ভাবে চলবে কেন? এটা আইনের কাঠামোতে আসলে ক্ষতিটা কোথায়? সবার জন্যই ভালো আইনের কাঠামোতে আসলে। তাতে কি সমস্যা মিটবে? মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছে জানতে চাই, মানে সিটিং সার্ভিস 15 দিন পরে আইনি কাঠামোতে আসবে, আইনি কাঠামোতে আসা নিশ্চয়ই একটি সুসংবাদ, কিন্তু যাত্রীদের জন্য সেটা কোনো আলাদা ঘটনা হবে? আমার যে ভাড়াটা নির্ধারণ করা আছে এটা তো আমার সিটিং সার্ভিসের ভাড়া। আমার গাড়িটাতে আমি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবো, সেটার নিশ্চয়তা দিয়েই কিন্তু এই ভাড়াটা নির্ধারণ করা। মানে আমি বসে যেতে পারবো, আমি বসে যাব, সেটার নিশ্চয়তা দিয়েই কিন্তু এই ভাড়া, এবং আমার আরো কয়টা সিট খালি থাকবে। কিন্তু এখন বাস্তবতা কি? বাস্তবতা হলো যে ঢাকা শহরে যে সমস্ত বাসগুলো আছে, যেটা 36 আসনের বাস, এটাতে 52 আসন করা হয়েছে, যেটা 31 আসনের বাস এটাতে 41 আসন করা হয়েছে। প্রতিটি বাস, এখানে একটা বাসও আপনি পাবেন না যেটাতে 10টি অতিরিক্ত আসন সংযোজন করা নাই। তাহলে যদি এটা সিটিং হিসেবেও চলে, এখনো 15 জন ওভারলোড, যে 6টি 80% ঘর বোঝাই ধরা হয়েছে 6 জন আসন, তার উপরে আবার যে 10 জনকে বসায় নিয়ে অতিরিক্ত আসন, তাহলে 15 জন তো সিটিং এ গেলেও ওভারলোড। তার মানে আমার সাথে ভাড়া নির্ধারণে একটা প্রতারণা করা হয়েছে। ভাড়া নির্ধারণের সময় আমাকে গ্যারান্টি দেওয়া হয়েছে আমাকে সিটিং এ নেবে, এখন আবার সিটিং এর নামে বিআরটি এর মতো একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান কিভাবে বলে যে আমরা চাইলে তারা তাদের ভাড়া বাড়িয়ে আবার এদেরকে আলাদা সুযোগ সুবিধা দেবে। আমাদেরকে দেওয়ালে পিঠ কিন্তু আমাদের সঙ্গত কারণে যদি এই সিটিং এর নামে যদি বাড়তি কোনো ভাড়া আদায় করা হয়, আপনার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, বিআরটি কে জানাতে চাই, আমরা সুস্পষ্ট আইনের আশ্রয় নিতে বাধ্য হব। জি, আপনি কিছু বলছিলেন মোহাম্মদ ওসমান। এই যে যানজটের একটা বড় যানজটের কারণে যে আমাদের এই গাড়ি স্বাভাবিকভাবে চলতে পারছে না, এতে কারো কোনো নিয়ম নীতি, আমাদের পরিবহন কোম্পানির নিয়ম নীতি চালানের, যেমন ঢাকার থেকে এই গুলিস্তান থেকে মিরপুর চলে, সেই গাড়িটা আগে চলতো 8 ট্রিপ আপ ডাউন করতো, এখন চলতে 4 ট্রিপ। এইটা কি ওই যে ভাড়া নির্ধারণে? তো ভাড়া নির্ধারণের সময় আপনারা কেন সেটা উল্লেখ করেননি? মানে আপনারা সেইটা তো করছে, এটা তো দিনে দিনে এমন অবস্থা হয়েছে যানজটের কারণটা, আজকে যেরকম 3 মাস পর একজন দর্শক আছেন ফোনে, আমি ফোনটা নিতে চাই, তারপরে আবার ফিরবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আকবর আলী, আমি গোপালগঞ্জ থেকে বলছি। বলুন ভাই। আমার প্রশ্ন হলো যে মোজাম্মেল হক সাহেব যে বললেন জনগণের প্রতিনিধিত্ব তো করেন, সরকার আছেন, সরকারের পক্ষে
সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তো কয়দিন আগে, 2 দিন আগেই তো আমার শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় এক সাংবাদিক সম্মেলনে বললেন যে আমরা ইয়ার কাছে আমরা শক্তিশালী না, শক্তিশালী ওরা। এই প্রভাবশালীদের কাছে অসহায় তিনি। মোহাম্মদ রুস্তম আলী খান এই কথা বলেছিলেন। দর্শক অত্যন্ত জি, আমি অসহায়, ওরা খুবই শক্তিশালী। মন্ত্রী আমি অসহায় বোধ করতে ওরা খুবই শক্তিশালী। ওরা বলতে বোঝাচ্ছে বাদ মালিক সমিতিদের। তাহলে এখন মোজাম্মেল হক সাহেব যে বললেন জনগণের প্রতিনিধিত্ব সরকার করে, তো সরকারই তো অসহায়, এই জায়গায় জনগণের প্রতিনিধিত্ব আর কে করবে? খুবই সুন্দর প্রশ্ন। কথাটি বলেছিলেন মোহাম্মদ রুস্তম আলী খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি। মোহাম্মদ রুস্তম আলী খান, এই প্রশ্নটি আসলে একেবারে তখনই আমি আপনাকে করতেও চেয়েছিলাম, দর্শক ঠিক করেছেন আপনাকে এই প্রশ্নটি, যে মন্ত্রী যদি বলেন, আপনি বলছেন যে যাত্রীদের প্রতিনিধিত্ব নাই, মানে কি? যাত্রীদের প্রতিনিধিত্ব তো আছেই, কারণ সরকার জনগণের প্রতিনিধিত্ব করেন, কিন্তু আমাদের মন্ত্রী তো সড়ক পরিবহন মন্ত্রী এ দফায় বলেছেন। ফেব্রুয়ারিতে আমরা দেখেছি, না আমি দুঃখিত, মার্চে গত যে সারা দেশব্যাপী পরিবহন ধর্মঘট আপনারা করলেন, তখন আমরা দেখেছি যে তিনি অসহায়, মন্ত্রণালয় অসহায়। এবার তিনি সরাসরি বলেছেন যে কেউ বাস না বের করলে তিনি কি করবেন, কারণ যারা গাড়ি চালায় তারা খুব প্রভাবশালী। কাজেই আসলে তো আমরা একরকমের কি বলবো, জিম্মি শব্দটাই ব্যবহার করা যায়, যে আমরা আপনাদের ইচ্ছাধীনই বটে। না, এইটা এককভাবে আমরা মেনে নেব না, কারণ আমরা এই ব্যবসা, এখানে এই ব্যবসায় মহানগরের গণপরিবহনকে স্টাবলিশ রাখতে আমাদেরকে নানামুখী সমস্যায় পড়তে হয়। এই যে রাস্তায় যানজট তো আছেই, এমন আছে যে যানজটে পড়ে যাত্রী ভাড়া তো অতিরিক্ত, আসল ভাড়াই নিতে পারে না, যাত্রী নেমে চলে যায়। ভাড়া কি শুরুতেই তো নেয়? ভাড়া সবসময় শুরুতে নেয় না, যেগুলো লোকাল বাস চলে ওগুলা শুরুতে নিতে পারে না। এই যা সিটিং সার্ভিস, এইগুলা হয়তো এই একটা কারণ, অতিরিক্ত ভাড়া না নেওয়া, না ভাড়াটা যথাযথভাবে নেওয়ার জন্য এটাও একটা কারণ হতে পারে মালিকদের, যে তারা সিটিং সার্ভিসে ওই ভাড়াটা নিতে পারে সহজভাবে। কিন্তু ওই গণপরিবহন যেটাকে সাধারণভাবে চলে, সেটার ভাড়া নেওয়া খুব কঠিন ব্যাপার। আপনাদের মালিকেরা কেন সিটিং সার্ভিসের পক্ষে? মালিকেরা কেন চান যে সিটিং সার্ভিস থাকলে কিছুটা ঝামেলামুক্ত? আপনি তো নিশ্চয়ই বা ওইভাবে ওঠেন না বাসে। বাসে যে সব সময় আমাদের তো সম্মানিত যাত্রী, তাদের কথা শুনতে হবে, তাদের আচরণ যাত্রীরা অবশ্য সে কথা বলেন না। হ্যাঁ, যে তারা একটু এই আরঙের উল্টা দিকে দাঁড়াইয়া বাসের উঠে দেখেন যে একটি 2 মিনিট 1 সেকেন্ড দেরি করলে বাসের এক শ্রেণীর যাত্রী উঠতে পারতেছে না, দৌড়দৌড়ি করতেছে, আর এক শ্রেণীর যাত্রী এমন রূঢ় ব্যবহার করে ড্রাইভারকে, যা তা বকাবকি করে। হ্যাঁ, এই সব কিছু সহ্য করেও আমাদের এই ট্রান্সপোর্ট সেক্টরকে বা এই গণপরিবহনকে চালু রাখছি। এই আজকে দেখা যাচ্ছে যে অনেক গাড়ি যানজটের কারণে যানজটে পড়ে আছে, যাত্রী সব নামে গেছে, কারণ দেখতেছে 1 ঘন্টায় যানজট তার যানজট থেকে সে মুক্তি পাচ্ছে না, সিগনালে 20 মিনিট 25 মিনিট দাঁড়িয়ে আছে। এইভাবে অনেক কিছু অপ্রত্যাশিত সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে। আর মোজাম্মেল সাহেব বলছে সবসময় তো এই যাত্রী সমস্যায় পড়ে, যাত্রীদের পক্ষে কথা বলে, কিন্তু সেটা ঠিক। যাত্রীদের সুবিধা যদি আমরা মালিকরা দিতে না পারি, তাহলে আমার ব্যবসাই থাকবে না। আমার তো ব্যবসা না থেকে উপায় কি? মোজাম্মেল হক চৌধুরী, আমি একটা বিরতির পর আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসবো, যে আসলে তো আমরা একরকমের জিম্মি, মানে সাধারণ যাত্রীরা একরকমের জিম্মি, সেটা সারা দেশব্যাপী মানে আন্ত জেলা রুটের বাসই হোক আর ঢাকার ভেতরেই হোক, কারণ বাসে তো পরিবহন তো আমাকে ব্যবহার করতেই হবে, জনপরিবহন ব্যবহার না করবার তো কোনো সুযোগ নাই। এবং একটা বিরতির পর ফিরে জানতে চাইবো যে ঢাকা শহরের বোধহয় 6000 বাস আসলে প্রাইভেট অপারেটররা চালান, আর 100 বাস, আমি আজকেই পত্রিকায় দেখছিলাম 100 বাস মাত্র বিআরটিএ চালায়, কাজে এই বিআরটিসি চালায়। কাজে এই ভারসাম্যহীনতাও আসলে আমাদেরকে বেশি মাত্রায় জিম্মি করছে কিনা। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে যাত্রীরা প্রধানত সিটিং সার্ভিসের বিরুদ্ধে একটা অভিযোগ তাদের একটা দীর্ঘ সময় ধরে ছিল, যে এর ফলে তারা বাস পাচ্ছেন না যথেষ্ট, যে তাদের আসন পূর্ণ বলে তারা চলে যাচ্ছেন, কিন্তু
তারা মানে সেই বাসে উঠতে পারছেন না। এই জায়গাটি থেকেই মূল আপত্তির জায়গাটা। না, আসলে এটি সঠিক নয়। সিটিং সার্ভিসের যে বাসগুলো আমাদের এখানে চলে, যেই মালিক সমিতির পক্ষ থেকে গত 4 তারিখে তারা যে মিটিং করলো, আমরা গণমাধ্যমের কল্যাণে দেখলাম, সেটা তো তাদেরও এই অভিযোগটাই ছিল, যেটা যাত্রী সাধারণের সঙ্গত অভিযোগ ছিল, এটাই ছিল যে পিক আওয়ারে দরজা বন্ধ করে এই বাসগুলো চলাচল করছে, যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা উঠতে পারছেন না। অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এই দুটো অভিযোগ থেকে নিষ্পত্তির জন্য তারা এটা করতে চায়। আমরা মনে করছিলাম যে এটা একটা শুভ উদ্যোগ, নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু আমরা পরবর্তী সময়ে যেটা দেখতে পেলাম, আসলে হচ্ছে কি, বাস্তবতা হলো যে পিক আওয়ারেই তারা সিটিং চালায়। যখন আবার 10টার পর যখন আপনার প্যাসেঞ্জার কমে যায়, অর্থাৎ প্যাসেঞ্জারের যে সময় চাহিদা সে সময় আপনি চিটিং চালাচ্ছেন। আর চিটিং কেন চালাচ্ছেন? আপনি চিটিং এ যদি আপনি গুলিস্তান থেকে মিরপুরে যান, আপনার আয় হবে 1200 টাকা, আর যদি লোকালি যান আপনার আয় হবে 600 টাকা। আপনার আয়টাকে ডাবল করার জন্য আপনি সিটিং করছেন আপনার প্রয়োজনে। এখানে যাত্রীর চাহিদা নিরিখে না। গণপরিবহন কিন্তু একটা সেবা খাত, এই সেবা খাতে সেবা দেওয়ার মানসিকতাটাও থাকা লাগবে, কেননা আপনাকে রাষ্ট্র অনেক কিছু সাবসিডি দেয়। আর অফ পিকের সময় আমি দরজাটা খুলে চালাচ্ছি, হ্যাঁ খুলে চালাচ্ছেন, হাঁকডাক করছেন, কিন্তু সিটিং এর ভাড়া নিচ্ছেন, পুরো মানে শাহবাগ থেকে মিরপুরের ভাড়াই নিচ্ছেন, তখনও নিচ্ছেন শাহবাগ থেকে মিরপুরের ভাড়া। আবার ওই যে লোকাল চালাচ্ছেন তখনও নিচ্ছেন কিন্তু শাহবাগ থেকে মিরপুরের ভাড়া। আপনার এই পরিবহনের সামনে যখন সিটিং সার্ভিস শব্দটা লেখাই থাকে, তখন এটা লোকাল হিসেবে গেল, অল্প পথে নেমে গেল, পুরা পথের। মোজাম্মেল হক চৌধুরী, মানে যাত্রীদের আসলে উপায়টা কি? কারণ ধরুন যে প্রশ্নটি করতে চাইছিলাম যে 6000 বাস অপারেট করেন ঢাকা শহরে বেসরকারি প্রায় 150 কোম্পানি, আর 100 বাস চালায় বিআরটিসি। মানে তাহলে আসলে মানে উপায়টা কি? মানে সেই মালিকদের কথাতেই পরিবহন খাতটি নিয়ন্ত্রিত হবে, সেটাই তো স্বাভাবিক। আর মন্ত্রী তো বলছেনই তিনি অসহায়। দেখুন, এখানে আমি মন্ত্রীর অসহায়ত্ব নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমি এই মন্ত্রীকে অসহায় এটা কিন্তু আমি মানতে রাজি নই। যে সরকার আবর্জনার ভাগারকে হাতির জেল বানাইতে পারে, যে সরকার সড়ক যোগাযোগের ক্ষেত্রে এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে দিতে পারে, বিশ্ব ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে যারা নিজেদের অর্থে পদ্মা সেতু বানাইতে পারে, তারা গুটি কয়েক দুর্বৃত্ত মালিকের হাতে জিম্মি অথবা তাদের হাতে অসহায়, এটা কিন্তু আমি মানতে রাজি নই। এখানে সরকারের সদিচ্ছার অভাব বলে আমি মনে করছি। আমি মনে করি সরকার যদি ইচ্ছে করে এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারে। আমার ঢাকা শহরে যে কথা বলা হচ্ছে 6000 বাস, বাস্তবিক অর্থে 3000-এর বেশি বাস কিন্তু চলছে না। এই বাসগুলো পুরনো লক্ষ্যজক্কর। আপনি আমার কাছ থেকে বাড়তি ভাড়া নেবেন, বাড়তি কোনো ফ্যাসিলিটি দেবেন না, এটি তো হতে পারে না। আমাদের এই আন্দোলন বিগত 12 বছর যাবত, এই 12 বছর যাবত আমরা শুনতেছি এই লক্ষ্যজক্কর বাসগুলো। আপনাদের প্রতিনিধিত্ব আছে? ধরুন গতকাল যে বৈঠকটি হলো, সেই বৈঠকে কি যাত্রীদের কোনো প্রতিনিধিত্ব ছিল না? এখানে যাত্রী সাধারণের বা যাত্রীদের কোনো প্রতিনিধিত্বমূলক কোনো সংগঠন ছিল না, যাত্রীদের কোনো প্রতিনিধি ছিল না। সরকার বা মালিকরা যখনই কোনো সিদ্ধান্ত নেয়, আমরা আমাদের চাপা ক্ষোভের কথাগুলো আমরা সেই ফোরামগুলোতে তুলে ধরি, গণমাধ্যমগুলোতে তুলে ধরি বলেই তারা কিন্তু আমাদেরকে ভয় পায়। মোহাম্মদ ইউসুফ আলী খান বিআরটিএ বলছেন যে যাত্রীরা চাইলে আইনি কাঠামোতে হবে, যাত্রীদের কথা আপনারা কিভাবে শুনছেন? এই যাত্রী উনি যে একটা কথা বলি, কথা জবাব দিয়ে নেই। আপনি কিন্তু একটা কথা বলছেন অত্যন্ত আপত্তিজনক, যে কিছু সংখ্যক দুর্বৃত্ত মালিকানার। না, আমি সবার কথা বলছি না, কিছু সংখ্যক যেটাই হোক, আপনি এই কথাটা বলতে পারেন না, এটা ঠিক বলেন নাই। হ্যাঁ, আর আমরা চাচ্ছি এই যে 15 দিন এই সময়টা আমরা দিয়েছি, আপনি এই সময়টায় বিআরটিএর সাথে কথা বলেন, বললে যাত্রীদের, সম্মানিত যাত্রীদের আপনারা যেমন সম্মান করেন, শর্ত দেখেন, আমরাও সেটা দেখি। এ কারণে দেখি আমার অন্তত বাণিজ্যিক স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে। আমি যদি আমার যাত্রী সাধারণের স্বার্থ বা তাদের স্বার্থ সম্মান না করি, তাহলে আমি তো আমার স্বার্থ। মোহাম্মদ ইউসুফ আলী খান, মানে আমাকে মানে এই যেটা অবাক করে সেটা হচ্ছে যে আপনি ধরুন কিছু সংখ্যক দুর্বৃত্ত মালিক, সেই কথাটি শুনতেও আপনি আপত্তি করলেন মোজাম্মেল হক চৌধুরীর এই কথায়। মানে আপনি ধরে নিচ্ছেন যে আপনাদের সমিতির যে ধরুন ঢাকা শহরে যে 6000 বাস যে 150 মালিক চালান, তারা প্রত্যেকে নিয়মতান্ত্রিক ভাবে ভালোভাবে সুন্দর করেই বাস অপারেট করেন। চালকদের কথাও যখন ওঠে তখনও আপনারা প্রত্যেকটা
একটি চালককে মনে করেন যে একটি চালকও মানে কোনো তার অবহেলায় একটা পিঁপড়াও মারে না, এরকম কথা আপনাদের নেতাদের মুখে শুনি। কিন্তু আপনারা আবার তাদেরকে শৃঙ্খলায় আনতে পারেন না কেন? মানে কেন আপনারা নিশ্চিত করতে পারেন না যে বাস, আপনারা সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছেন, বন্ধের ঘোষণার পরেও বাস রাস্তায় থাকবে কেন? কৃত্রিম সংকট সৃষ্টি হয় এইটার আপনাদের মধ্যে মালিকদের কতগুলো দ্বারা। কারণ কৃত্রিম সংকট। আমাদের প্রথম যেদিন ঘটনা ঘটলো তারপরের দিন কিন্তু বেশ গাড়ি মানে 80% গাড়ি বন্ধ হয়ে গেছিল। তারপরের দিন কারণ তাদের কাছে নিয়মতান্ত্রিক কাগজ ছিল না, আপনি নিজেই বলছেন। কাগজপত্র তো নাই, গাড়ি চালাবে কেন? এছাড়া এটা আছে, এটা এরপর কাগজপত্র ছাড়াও গাড়ি যে সিটিং সার্ভিস, যে কথাটা বলছে মোজাম্মেল সাহেব বলছেন, আমরাও জানি যে সিটিং এর ওই সিট কি বলে বসাইছে, সেইটা যখন আবার সাধারণ সেটা আবার খুলছিল তখন, কারণ তখন খোলার ব্যাপারটা এসে গেছে এবং খুলতে হয়েছে, বাধ্য হয়েছে খুলতে। তো সেই কারণে এটা মানে সময় তার মানে অনেক অনিয়ম, অনেক নিয়ম ভাঙা, অনেক ইচ্ছা স্বেচ্ছাচারিতার সিটিং এইটা যে কি বলবো এটাকে, এই এটা সিটগুলোকে যথাযথ জায়গায় বসানোর যে প্রক্রিয়াটা, এটা তার মানে নিয়ম ভাঙা, স্বেচ্ছাচারিতা চলছিল তো মালিকদের দ্বারা। এটা চলছে, তো এটা চলছে। একজন দর্শক আছেন, আমি একটু তার প্রশ্নটি নিতে চাই। দর্শক নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আজহার আলী, ঢাকা মোহাম্মদপুর। তো আমার প্রশ্নটা হলো, মোহাম্মদপুর ওই কলেজ গেট, সোহরাওয়ার্দী কলেজ গেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেট থেকে যখন সিটিং সার্ভিস ওখানে এসে থামে, তো ওই গাড়িটাতে যখন ওঠা হয় যে কোনো সিটিং সার্ভিস, তো আমি যদি যে ফার্ম গেটেও নামি, তো আমার থেকে পুরো মতিঝিলের ভাড়াটা রাখা হয়। অথচ ওই একই গাড়িটা আবার যায় কিন্তু কারণ বাজার লুক উঠাচ্ছে, বা আমি নামার পরে ফার্ম গেটেও লুক উঠাচ্ছে, এটা কেন হয়? এবং প্রতিবারই পুরো ভাড়াটি নেওয়া হয়, এই অভিযোগটিও। জি, মতিঝিল পর্যন্ত ভাড়া নেই তারা, জি। এটা কেন? তার একটা দ্বিতীয় প্রশ্ন, সিটিং সার্ভিস অনেক সময় লুক ডাঙা করে নিয়ে যায়, বা হাত আলগা করলে বা ইয়া করলে থামে না গাড়ি, এটা অনেক সময় পরিলক্ষিত হয়। আবার আমার তৃতীয় প্রশ্নটা হলো, আমি যদি 1 কিলো রাস্তা সিটিং সার্ভিসে যাই, মোহাম্মদপুর কলেজ গেট থেকে আমি যদি যাই ফার্ম গেট, তাহলে আমার ফার্ম গেটের ভাড়াটা রাখতে হবে, কেন তারা মতিঝিল পর্যন্ত ভাড়াটা রাখে? এটা তো নিয়মের ব্যতিক্রম। এটাই সবচেয়ে বড় অভিযোগ মনে হয়, যে পুরো রুটের ভাড়াই প্রতিবারই দিতে হচ্ছে। মানে এই সিটিং সার্ভিস, আমরা ওই ফার্ম গেটে যদি আবার যাত্রী নেমে যায়, ওখান থেকে আবার যাত্রী উঠা নিল, এক সিটকে 3 বার বিক্রি করলো। কিন্তু সেই মতিঝিল পর্যন্ত, মোহাম্মদপুর টু মতিঝিলের ভাড়াই দিতে হচ্ছে। আমি যে মোহাম্মদপুর থেকে উঠি, যেমন কারণ বাজার যাব, আমি তো কারণ বাজার ভাড়া দিচ্ছি, আমি তো মতিঝিল মধ্যে দিচ্ছি না। কিন্তু যাত্রীরা, এই যাত্রীও নিজেই বললেন যিনি বাস ব্যবহার করেন, এবং যাত্রীরা ক্রমাগতভাবে এটাই বলছেন যে সবসময় পুরো রুটের ভাড়া নেওয়া হচ্ছে, মানে কোনো মাঝামাঝি কোনো কি বলবো, মাঝের কোনো স্টপেজের কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। আমি শেষ গন্তব্য যাই, তো শেষ গন্তব্যের ভাড়া দেবো। কোনো কারণে যদি আমি মাঝখান থেকে নেমে যাই, কোনো কারণে না, আমি যদি মানে নামি, সেটার কোনো সুযোগ নাই। এটাই তো। শুধু তাই নয়, এক বাসে কিন্তু এক রকম ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে, এক ভাড়া তারা নিজেদের মর্জি মতো ভাড়া নির্ধারণ করে দিয়েছে। মানে এই মোহাম্মদপুর টু মতিঝিল ভাড়াও এক বাসের এক রকম। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, প্রেস ক্লাব থেকে শাহবাগের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। এইটুক পথে সর্বনিম্ন ভাড়া বড় বাসে 7 টাকা, মিনি বাসে 5 টাকা সরকার নির্ধারিত। কিন্তু এই পথে স্বাধীন এক্সপ্রেস, হিমাচল পরিবহন, শিখর পরিবহন, দিশারি পরিবহন, হাজা বাবা পরিবহন সহ আরো অনেকগুলো বাস আছে, এটা সর্বনিম্ন ভাড়া হচ্ছে 25 টাকা। আর সময় নিয়ন্ত্রণ, মালঞ্চ, গাজীপুর পরিবহন, রবরব পরিবহন, ট্রান্সপোর্ট, মঞ্জিল পরিবহন, এগুলোর এই পথের ভাড়া 20 টাকা। আবার যদি শুভেচ্ছা, ওয়েলকাম, মিরপুর ইউনাইটেড, বসুমতী, শতাব্দী এগুলোতে যান, তাহলে এই পথের ভাড়া হলো 15 টাকা। শুধু সরকার নির্ধারিত ভাড়ায় আমি যেতে পারি মাত্র 7 নাম্বার একটা বাঙ্গাছড়া বাস আছে, এই বাসে, আর বিআরটিসির কিছু বাস আছে, এই বাসে আমি সর্বনিম্ন ভাড়া, অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ায় আমি যেতে পারি। তার মানে বোঝা যাচ্ছে এই কারণে প্রায় 90% যানবাহন অতিরিক্ত ভাড়া আদায়ের এই নৈরাজ্যের সাথে জড়িত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই যখন এই যে আমাদের সম্মানিত দর্শক যিনি বললেন, যাত্রী সাধারণ, উনি যেটা বললেন, মোহাম্মদপুর থেকে উঠলাম, আমার কাছ থেকে মতিঝিলের ভাড়া নিয়ে নিল, আমি নেমে গেলাম কোথায়, ফার্ম গেট নেমে পড়লাম। ফার্ম গেট থেকে আরো 2জন প্যাসেঞ্জার উঠাই নিল, একই সিট ডাবল বিক্রি করলো। এই ভদ্রলোক নামলো প্রেস ক্লাব থেকে আরেকজন প্যাসেঞ্জার উঠাই নিল।
সে আবার চলে গেল কোথায়, একই সিটকে 3 জনের কাছে বিক্রি করছে। আবার পুরো রুটের ভাড়াই নিচ্ছে প্রতিবারই। যে প্রেস ক্লাব থেকে উঠলো তার সাথে কিন্তু অসম্ভব রকমের বার্গেনিং হবে, কারণ তার কাছ থেকে যখন মতিঝিল পর্যন্ত 5 টাকার ভাড়া যখন 25 টাকা চাইবে, তার সাথে অসম্ভব রকমের বার্গেনিং হবে। বার্গেনিং এর পরেও কিন্তু তার কাছ থেকে 25 টাকা আদায় করবে। অর্থাৎ এই পথটাতে একটি সিট 3 বার বিক্রি করা হচ্ছে। একদিকে অতিরিক্ত সিট সংযোজনের মধ্য দিয়ে আমাদের যে স্বাচ্ছন্দ্য যাতায়াতের পরিবেশ সেটি নষ্ট, ভাঙ্গাচোরা গাড়ি, অপরিষ্কার অপরিচ্ছন্ন, যাত্রী সেবার কোনো বালাই নেই, তার উপরে যে অতিরিক্ত ভাড়া আদায়, সেই কারণে এক ভাই একটু বলতে দিন যে আমাদের যে সম্মানিত যাত্রী সাধারণের যে সংখ্যা ঢাকা শহরে, সেই তুলনায় গাড়ির সংখ্যা কিন্তু কম, এমনি কম। আবার রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি। এই রাস্তাগুলি হয় গাড়ি যে একটার পর একটাকে গাড়ি আইসা যাত্রী উঠাবে, একজন যাত্রীকে মিনিমাম নামান উঠানোর জন্য একটা মিনিমাম একটা সময় দরকার, সেই সময়টাও অনেক সময় পায় না পুলিশের কারণে। গাড়িটা আসে দৌড়ের উপরেই, গাড়ি রানিংয়ের উপরেই থাকে, পারলে উঠুক না পারলে না উঠুক, মিনিমাম একটা সময় তাকে দিতে হবে। বিশেষ করে মহিলাদের তো একটু তার আলাদা একটু বেশি সময় লাগে, তার শাড়ি পরা থাকে সে, কিন্তু দেখা যাচ্ছে সে গাড়ি দৌড়াচ্ছে, গাড়ি চলছে আর যাত্রীও দৌড়াচ্ছে। মিনিমাম একটি সময় নির্ধারণ করা উচিত। পুলিশ কিন্তু সেই সুযোগটাও দেয় না, আমি দেখি ফার্ম করে বসে বসে প্রায় দিনই, আজকে আমি দেখছি সেই অবস্থা। তো এইখানে যদি কিছু হয়ে যায়, ধাক্কাধাক্কি হয়, কারোর কেউ আহত হয়, সেটাও কিন্তু প্রথমেই চলে আসবে মালিকের বা গাড়ির উপরে, গাড়ির চালকের উপরে। কিন্তু সময়টা গাড়িটা দাঁড়াই দিয়ে দেবে না, পুলিশ দাঁড়াই আছে, তাদের এই কনস্টেবল আছে, খালি করতেই থাকে, সে মোটেই দাঁড়াই দেবে না। দাঁড়ায় মিনিমাম একটা লোককে নামাইতে উঠাইতে একটা, তার বিশেষ করে ফার্ম গাড়ি। আপনাদের মালিক সমিতির দিক থেকে কোনো চেষ্টা আছে কিনা যে সরকারকে এই অসুবিধাগুলোর কথা জানানো? তারপর মালিক সমিতির ভেতর যে একই রুটে একই সিটিং সার্ভিস বলে যে বাসগুলো চলছে, তাদেরও কেউ একই রুটে 25 টাকা নিচ্ছে, কেউ 20 টাকা নিচ্ছে, কেউ বা 7 টাকা নিচ্ছে, মানে এই নৈরাজ্য কেন? না, এখন যে অবস্থা হয়েছে, এটা আমার কাছেও হয়েছে, সেটা হলো যে শ্রেণীবিন্যাসটা এখন আবার একেবারেই জরুরি হয়ে পড়ছে, যে রাস্তার রুট শ্রেণীবিন্যাস, রুট কোন রোডে কোন গাড়ি চলবে। এখন বাসের আলাদা লেন, আলাদা লেন তো থাকা দরকার, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, কিন্তু তা তো নাই। কিন্তু এখন রুটগুলো যেভাবে হয়েছে, আগে তো গুলিস্তান থেকে মিরপুর, আবার এখন হয়েছে আড়াআড়ি অনেক রুট তৈরি হয়েছে, যেগুলা করা যায় না যে এখান থেকে ওই জায়গার ভাড়া কত, এটা আমরা কেউ পারবো না, কাগজ না দেখলে বোঝাই যাবে না যে ভাড়া কোনটা কত টাকা। সেইখানে ভাড়ার যে রুট যে করা হচ্ছে, সেখানেও এখন পুনর্মূল্যায়নের বিষয়টা আছে। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আসলে রুস্তম আলী খান, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা গতকালের বৈঠকের পরও বিআরটিএ এবং সড়ক পরিবহন মালিক সমিতির তরফে আমরা জেনেছি যে যাত্রীরা চাইলে সিটিং সার্ভিসকে আইনি কাঠামোর আওতায় আনা হবে। যাত্রীদের কথা আপনারা শুনছেন কোথায়, কিভাবে? না, যাত্রীদের চাইলেই তো করতে হবে, এটাই তো মূল কথা। যাত্রীদের একটি গণতান্ত্রিক দেশের কথা তো এটাই, যাত্রীদের না চাইলে আমরা গাড়ি চালাবো কি করে? কিন্তু বৈঠকে যাত্রীদের কালকে প্রতিনিধিত্ব ছিল কিনা এবং প্রতিনিধিত্ব থাকে কিনা, একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরলাম রাজকাহনে, মোহাম্মদ রুস্তম আলী খান। যাত্রীদের কথা শুনে সিটিং সার্ভিস, যাত্রীরা যদি চান সিটিং সার্ভিস 15 দিন পরে আইনি কাঠামোর মধ্যে ফিরবেন, এরকম ঘোষণা এসেছে গতকালের বৈঠক থেকে। কিন্তু মানে যাত্রীদের কথা শুনবার পদ্ধতিটা কি, যাত্রীদের কথা কি করে শুনছেন? গতকালের বৈঠকেও তো কোনো প্রতিনিধিত্ব ছিল না। না, কালকে কোনো এইভাবে কোনো মিটিং ছিল না। কালকে মিটিংটা যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেইটা তাৎক্ষণিক সমাধান না করতে পারলে একটা অচলাবস্থা অব্যাহত ছিল, সেটাকে নিরসনের জন্য কালকে ব্যবস্থাটা নিয়েছে। এবং সেখানে ওই ধরনের মিটিং হয় না। টোটাল মিটিংটায় মাত্র 3 জন লোক বক্তব্য দিয়েছে, বিআরটিএর চেয়ারম্যান, আর আমাদের ওই যে নাইমুল ইসলাম খান, আমাদের সাংবাদিকদের প্রতিনিধি, উনি, ইলিয়াস কাউন্সিল, আর আমাদের পরিবহন থেকে একজন লোক, মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, আর কোনো লোকে বক্তব্য দেয় নাই। শুধু তাৎক্ষণিক সবাই একটাই দাবি, কি করে এই অচল অবস্থা এখন নিরসন। 6000 বাস যে 150 অপারেটর ঢাকা শহরের কথাই যদি বলি চালান, তাদেরকে আসলে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কে, বিআরটিএ নাকি আপনারা? মানে এই যে ধরুন তারা বাস বের করবেন কিনা, তারা যে নিয়ম ভেঙে 10টি সিট বেশি বসাচ্ছেন সেটি ঠিক হচ্ছে কিনা, মানে তাদের বিআরটিএ
তাদের কি আসলে সেটি দেখবার সক্ষমতা আছে? আছে। এখন আগে থেকেই তাদের দায়িত্ব, তাদের জনবলের লোকবলের সমস্যা ছিল, ইদানিং কালে তারা অনেকটা কাটাই উঠছে, এখন জনবল সৃষ্টি হয়েছে, লোকজন বৃদ্ধি করছে, এখন কাজ মোটামুটি আগাই যাচ্ছে। মোজাম্মেল হক চৌধুরী, যাত্রীদের কথা শুনবার কি ব্যবস্থা সরকার বিআরটিএ কর্তৃপক্ষ অনুসরণ করেন? মানে নিয়মিত আপনি বলছিলেন ভাড়া নির্ধারণের সময় যাত্রীদের কোনো প্রতিনিধিত্ব ছিল না, যাত্রীদের প্রতিনিধিত্ব রেখে যাত্রীদের কথা শুনবার কোনো ফোরাম আছে কিনা? দেখুন, আসলে সরকার এই সরকার সর্বপ্রথম আমাকে বাস ভাড়া নির্ধারণ কমিটি, আমাদের যে যাত্রী সংগঠন যাত্রী কল্যাণ সমিতি, আমাদের প্রতিনিধিকে বাস ভাড়া নির্ধারণ কমিটি, সিএনজি অটোরিকশা ভাড়া যাত্রী কল্যাণী কি বাংলাদেশে শুধুমাত্র আপনারাই কাজ করছেন? বাংলাদেশের নিবন্ধিত সংগঠন হিসেবে এক নাগারে কাজ করে যাচ্ছে। আমরা প্রায় গত 12 বছর যাবত কাজ করছি, প্রাতিষ্ঠানিকভাবে প্রায় 7 বছর আমাদের শেষ হচ্ছে, 8 বছরে পদার্পণ করতে যাচ্ছি। কিন্তু আমাদেরকে এই সরকার বাস ভাড়া নির্ধারণ কমিটি, সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ কমিটি, ট্যাক্সি ক্যাবের ভাড়া নির্ধারণ কমিটি এবং সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণের যে দুটো ফোরাম, সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এবং জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল, এই দুটো ফোরামেও আমাদেরকে সদস্য করার একটা নীতিগত সিদ্ধান্ত আছে। এগুলো মালিক শ্রমিকদের প্রভাবশালী নেতাদের চাপের কারণে কিন্তু ওখানে তারা সরকার এই যে অসহায়ত্বের কথা বলছে, সে কারণে সদস্য পদ দিতে পারছে না। মানে তার মানে মূলত এই সকল ফোরামে আলাপ হয় বিআরটিএ কর্তৃপক্ষ আর মালিক শ্রমিক সরকার। আচ্ছা, এর বাইরে কোনো যাত্রী সাধারণ যে এত বড় একটা স্টেক হোল্ডার, তাদের যে অনেকগুলো সমস্যা রাস্তায়, এটা তুলে ধরার মতো সরকারের সাথে যাত্রী সাধারণের একটা দূরত্ব সৃষ্টি করে রাখা হয়েছে, একটা পর্দা সৃষ্টি করে রাখা হয়েছে। অন্যদিকে এই সরকার প্রথমবারের মতো সাংবাদিক প্রতিনিধি, আপনি যেমন আমাকে বললেন আমি বাসে উঠি কিনা, হ্যাঁ আমি নিশ্চিতভাবেই ধারণা করতে পারি যে একজন সিনিয়র সাংবাদিক যার কথা আপনি বললেন তিনিও বাসে ওঠেন কিনা। সাংবাদিক প্রতিনিধিত্বের মধ্যে তো একটা বড় ধরনের পার্থক্য আছে। এই সরকার ইতিহাসে প্রথমবারের মতো যাত্রীদের প্রতিনিধিকে, এই আমাদের সংগঠনের প্রতিনিধিকে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম মেট্রো আরটিসিতে আঞ্চলিক পরিবহন কমিটিতে সদস্য পদ দিয়েছিল যাত্রী সাধারণের সুযোগ সুবিধাগুলো দেখভালের জন্য। কিন্তু আমাকে ওই আরটিসির মিটিংয়ে পর্যন্ত পৌঁছতে দেয়নি, আমাদের নামে নোটিশ পর্যন্ত ইস্যু করতে দেয়নি। নোটিশ ইস্যু করার আগেই কোনো প্রকার কারণ দর্শানো ছাড়া আমাদের সদস্যপদ বাতিল করতে সরকারকে চাপ দিয়েছে এবং বাতিল করেছে। আচ্ছা, ভালো। এই যে আজকে যে নৈরাজ্য, এই নৈরাজ্যগুলো কিন্তু দেখার দায়িত্বটা আঞ্চলিক পরিবহন কমিটির। প্রতিটি জেলায় জেলায় এই কমিটিগুলো আছে। তারা কি দেখবে? তারা রুট পারমিট ইস্যু করবে, তারা ভাড়া আদায়, অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা এটা দেখবে, ভাড়ার তালিকা ঝুলানোর ব্যবস্থা করবে, ভাড়ার তালিকাটা ইস্যু করার ব্যবস্থা করবে, ফিটনেসবিহীন যানবাহন উচ্ছেদের বিষয়গুলো দেখবে, স্টপেজ নির্ধারণ করবে। সবচেয়ে মজার বিষয়, আমি বিআরটিএ চেয়ারম্যানের কাছে একাধিকবার অভিযোগ করেছি, বললাম যে উনি যখন বলল যে কোনো অভিযোগ থাকলে ওনাদেরকে জানানোর জন্য, বললাম যে আপনার পেছন দিয়ে যে বাসটি যায়, যেটা ফার্মগেট থেকে উঠলে আমি যদি আগারগাঁও 1.5 কিলোমিটার রাস্তা এখানে যায়, আমার কাছ থেকে মিরপুর 10 পর্যন্ত আমার কাছ থেকে 25 টাকা ভাড়া আদায় করছে। উনি বলেন যে এই জায়গায় স্টপেজ নাই। তাহলে যে জায়গাতে যাত্রীর প্রয়োজনে স্টপেজ দরকার, সেই কথাটা এই ফোরামে উঠাবে, ওখানে তো আমার কোনো প্রতিনিধি নেই। এই যে ভাড়া নির্ধারণ করা হচ্ছে, সিটিং এর ভাড়া একদম পরিষ্কার করেছেন মোজাম্মেল হক চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রুস্তম আলী খান, আপনার শেষ মন্তব্য নিতে চাই যে এই নৈরাজ্য, এই মানে মূলত মালিক শ্রমিকদের কথাই পরিবহন ব্যবস্থাটি চলছে বাংলাদেশের, সেটা শহরেই হোক আন্তঃজেলা রুটেই হোক। এই ধারণাটি থেকে পরিবহন ব্যবস্থাকে বের করে আনবার কি উপায় আছে? আপনার কি মনে হয়? আপনার দুইটা সেক্টরের কথা বলেন, মালিক এবং শ্রমিক। একজনের শ্রম দিচ্ছে, আরেকজনের অর্থ বিনিয়োগ করছে, অতএব তাদের এটা তো এখানে থাকবে, অর্থ রক্ষা শুধু তাদেরই থাকবে না, এটা আমরা বলছি না। এখানে আমাদের প্রত্যেকটা মিটিংয়ে সৈয়দ আবুল মকসুদ সাহেব, সকলের শ্রদ্ধেয়, তিনি প্রত্যেকটা মিটিংয়ে থাকে। তারপরে নিরাপদ সড়ক চাই ইলিয়াস কাঞ্চন সাহেব প্রত্যেকটা মিটিংয়ে থাকে, সড়ক নিরাপত্তা কাউন্সিলের মিটিং থাকে, জাতীয় উপদেষ্টা পরিষদ পরিবহনের সেখানে তার সেই মিটিংই থাকে। এছাড়াও অনির্ধারিত যত সব মিটিং হয়, প্রায় মিটিংয়ে তারা থাকে। তো আমরা যাই করি জাতি জানে এবং সমস্ত লোক সবাই
মতামতের ভিত্তিতেই নেই, এগুলো তো আমরা এককভাবে নিতে পারি না, নেওয়ার কোনো সুযোগও নেই। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রুস্তম আলী খান, ধন্যবাদ মোজাম্মেল হক চৌধুরী, ধন্যবাদ দর্শক যারা ধন্যবাদ। সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে বিশৃঙ্খল জনপরিবহন দায় কার, এই নিয়ে আলোচনা করবেন পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সচিব মোহাম্মদ শওকত আলী এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সঙ্গে থাকবেন আপনিও, ফোন লাইন থাকবে খোলা।